আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। দুপুরের পর রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনো জানা যায়নি। সচিবালয়ে নাশকতার মামলায় প্রায় 400 আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। সিএমএম আদালতের বিচারক মোশাররফ হোসেন এই আদেশ দেন। বাকিদের বিষয়ে আদেশ অপেক্ষমান রাখা হয়েছে। রাজধানী পল্টন, রমনা, শাহবাগ ও বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার 426 জনের মধ্যে 375 জন আনসারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাকি 51 আসামিকে দ্রুত আদালতে হাজির করা হবে বলেও জানানো হয়। এর আগে চাকরি জাতীয়করণের দাবি আদায়ে গতকাল প্রায় 10,000 আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন। জিম্মি করে রাখেন উপদেষ্টা সহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এক পর্যায়ে উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করেন। দুপক্ষের সংঘর্ষে আহত হন অন্তত 60 জন। এই মুহূর্তে পুরানো ঢাকার সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী মুনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। সচিবালয়ে নাশকতার ঘটনায় এই পর্যন্ত রাজধানী 4টি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে 426 জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে ঢাকা সিএমএম আদালতে 375 জনকে কিছুক্ষণ আগে কোর্ট হাজতখানায় হাজির করা হয়েছিল। পরবর্তীতে তাদের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারক তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর এখানে একজন আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তার নাম মোশাররফ হোসেন। তিনি এরই মধ্যে আসামিদের জন্য জামিন আবেদন করেছিলেন, তবে সেই জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। আর আরেকটি বিষয় আমরা ওই আইনজীবীর কাছে জানতে চেয়েছিলাম যে বাকি যে মোট যেহেতু আসামি 426 জন, আর বাকি যে 51 জন আসামির এখনও আদালতে হাজির করা হয়নি, তাদের বিষয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাকি 51 জন আসামিকে খুব শীঘ্রই আদালতে হাজির করা হবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের সহায়তায় সমন্বিত ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসনও। বন্যা দুর্গত মানুষদের দেওয়া হচ্ছে খাবার, ঔষধ ও নগদ টাকা। তবে পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় তা পৌঁছানো যাচ্ছে না দুর্গত এলাকায়। এদিকে আশ্রয় কেন্দ্রে বাড়ছে পানিবাহিত নানা রোগ। সেখানে মানবেতর দিন কাটাচ্ছে অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। ভয়াল বন্যায় দেশের বিভিন্ন জেলার গ্রামীণ সড়ক অবকাঠামোয় ধস নেমেছে। ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তা, কালভার্ট, সেতুর। মারাত্মক ক্ষতি হয়েছে রোপা, আমন, আউশ ও গ্রীষ্মকালীন ফসলের। ভেসে গেছে মৎস্য খামার। এমন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসী মানুষেরা। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে জেলা সদর ছাড়াও দীঘিনালা, রামগড় ও মহালছড়ি উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি। কিছু এলাকায় পানি নেমে গেলেও মানবেতর জীবনযাপন করছেন আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা। রাস্তাঘাট, বাড়িঘর সহ ভেঙে গেছে অনেক জায়গায়। আমাদেরও ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা বাসায় যেতে পারি না, রাস্তাঘাট ভেঙে গেছে। আমার এখানে একটা ঘর ছিল, ঘরটা একদম টিন সব চলে গেছে, কিচ্ছু নাই, ঘরের মাল একটা সব চলে গেছে। বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, গরু, ছাগল, হাঁস, মুরগি সবই নিয়ে গেছে পানিয়ে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, দ্রুত আমরা একটা সমাধান চাই। গোমতী বাঁধ ভাঙার পঞ্চম দিনেও পানি কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ আসলেও তা পরিবহনের জন্য পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় দুর্গত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। ইনশাল্লাহ আমাদের যে পানিবন্দিটা এটা অনেক ঝুঁকিপূর্ণ, বাড়িঘর সব ডুবাই নিচ্ছে, বিডের উপর আরো পানি। পরশুদিন সকালে এসে আমরা প্রথমে একটা মৃতদেহ উদ্ধার করেছি, তারপর আমরা শিশু এবং নারী, এই এলাকার লোকজনের তথ্যের ভিত্তিতে আর কি প্রায়োরিটি বেস, যারা বেশি প্রয়োজন, শিশু, নারী আটকে পড়ে আছে, তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে উদ্ধার করেছি। ফেনীতে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। জেলার 90% বেশি এলাকা ডুবে থাকায় ভেসে গেছে লাখো মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র ও গবাদি পশু।
আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ খাবার পানি ও ঔষধ সংকট। নোয়াখালীতে আবারও বেড়েছে বন্যার পানি। জেলার সেনবাগের সব রাস্তাঘাট ডুবে বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। অনেক এলাকায় এখনো ত্রাণ পাননি বানভাসী মানুষ। তবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ১২৫টি আশ্রয় কেন্দ্রের মধ্যে চালু রাখা হয়েছে ৮টি। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এই মুহূর্তে নোয়াখালীর বেগমগঞ্জে আছেন মুশফিকুর রহমান, সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অবস্থা কিন্তু ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। পানি কিন্তু বেড়েই চলেছে, কমার কোনো নাম নেই। তার মধ্যে ভারী বৃষ্টি। বেগমগঞ্জের একটি গ্রামের প্রধান সড়ক দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে নৌকো নিয়ে যেতে হচ্ছে। নৌকা ছাড়া কিন্তু চলাচলের রাস্তা একেবারেই বন্ধ আমরা যতটুকু দেখেছি। এছাড়া এখানে ত্রাণ সহায়তার যে ব্যাপারটা বারবার হাহাকার চলছে, কারণ প্রধান সড়ক যেটা আছে হাইওয়ে, নোয়াখালীর ফেনী হাইওয়ে যেটাকে বলে, সেইখান থেকে গ্রামগুলোর ভেতরের অবস্থা আসলে বোঝাটা খুবই দুষ্কর। কারণ প্রধান সড়কে পানি না উঠলেও ভেতরে কিন্তু প্লাবিত। যেটা সবচেয়ে সমস্যা হয়েছে, যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তারা অনেক সময় হাইওয়ে থেকে দেখার চেষ্টা করেন যে কোন এলাকায় প্লাবিত আছে, তবে এলাকার ভেতরে না ঢুকলে কিন্তু এই চিত্রটা অন্তত দেখা মুশকিল, এবং কারা কারা কোথায় বিপর্যস্ত অবস্থা রয়েছে সেটা কিন্তু বোঝা অনেক মুশকিল। আমরা যতটুকু জেনেছি এই এলাকাগুলোতে খুব স্বাভাবিকভাবেই অনেকেই অন্তঃসত্ত্বা অনেক মায়েরা আছেন, এবং অনেক যারা নবজাতক আছেন তারা কিন্তু অনেকটাই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে আমরা জেনেছি এদের কাছ থেকে, এবং ক্ষুধার তাড়নায় অনেকেই কিন্তু কষ্ট করছেন। সামনে একটা গ্রাম আছে সোনাপুর এলাকা, সেইখানেও কিন্তু বেশ মানুষের অবস্থা খুব খারাপ, সেখানে আরো বেশি প্লাবিত বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানকার মানুষগুলোকে খুব দ্রুতই যদি আশ্রয় কেন্দ্রে নেওয়া না হয় তাহলে কিন্তু আরো বেশি বিপর্যয় নেমে আসবে তাদের প্রতি। এবং ক্ষুধার যে তাড়না আমরা দেখেছি, আমরা যখন প্রধান সড়কে ছিলাম তখনও কিন্তু বেশ কয়েকজন মানুষ ত্রাণের জন্য বেশ হাহাকার করছিল, মানে তাদের ঘরে বেশ কিছুদিন যাবৎ খাবার নেই। আনসার সদস্যদের পর এবার নানা দাবি আদায়ের আন্দোলনে রাস্তায় নেমেছেন পায়ে চালিত রিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ সহ ৭ দফা দাবিতে আজ শাহবাগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, ব্যাটারি ও মোটরযানের কারণে প্রকৃত রিকশাওয়ালারা পথে বসেছে। আগামী ৩ দিনের মধ্যে দাবি না মানলে বড় পরিসরে আন্দোলনের হুমকি দেন পায়ে চালিত রিকশা চালকরা। পরে দাবি পূরণের আশ্বাসে রাস্তা ছেড়ে চলে যায় তারা। সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, তিনি এখন ভালো আছেন। হাসনাত সহ ৫ জন এই হাসপাতালে চিকিৎসাধীন। দুপুরে তাদের দেখতে গিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ষড়যন্ত্রকারীরা সফল হবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। পরাজিত শক্তির দোসররাই দাবি আদায়ের নামে সচিবালয় ঘেরাও সহ নানা বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।